মায়ার আতিক ছাদ থেকে নেমে আসলো। আতিক বসার ঘরে চা খাচ্ছে। মায়া রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। সামনে তাকাতেই চোখ জোড়া যেন আটকে গেল তার। কালো রঙের শাড়িতে বেশ মানিয়েছে, সাথে কালো হিজাব পরেছে, হাতের রেশমি চুড়ি। কিছু সাধারণের মাঝেও যেন অসাধারণ কিছু। আতিক মায়ের কাছে গিয়ে বলল, সেই সুন্দর লাগছে আমার বউকে, কারো নজর যেন না লাগে। মায়া হাসছে। একটা কমতি আছে। কি আমার কম পড়লো? চোখে কাজল দেওয়া লাগতো। নো থ্যাঙ্কস। চোখে কাজল দিলে সবাইকে যে ভালো লাগে এমন নয়। আমার চোখে কাজল দিলে কিছুক্ষণের মধ্যে পেতনি হয়ে যাব। আতিক মায়ের কথায় হাসছে। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না। পাটিলকে মায়া যেমন বেহায়াপনা মনে করেছিল তেমন নয়, তবে মায়ের সাথে আতিককে দেখে আনহা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার রাগ তরতর করে বাড়ছে। শুধু একটা জিনিস মায়ের মাথায় ঢুকছে না, আনহা আর আতিক কেমন যেন দূরত্ব বজায় রাখছে দুজন। আতিক ফিরেও তাকাচ্ছে না আনহার দিকে। মায়া ভাবছে ঝগড়া হয়েছে মনে হয়, তাই আনহাকে জ্বালানোর জন্য মায়াকে নিয়ে এসেছে এখানে। কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে রিফাত। রিফাতের চেহারায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। আতিককে তার বস ডেকেছে। মায়া পার্টি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, হাতে জুসের গ্লাস নিয়ে। ভাবি। কারোর ভাবি ডাকে পিছনে ফিরে মায়া দেখে রিফাত দাঁড়িয়ে আছে। হাসি মুখে রিফাত বলল, শরীর এখন কেমন ভাবি আপনার? মায়া মুচকি হেসে বলল, হ্যাঁ, এখন একটু ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খুব খুশি হয়েছি তোমাদের একসাথে দেখে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বন্ধুটা একবার সঠিক মানুষকে চিনেছে। তুমি জানো কি, সে যেদিন তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন আতিক সঠিক সিদ্ধান্তটা নেয়। আহনার সাথে এর সম্পর্কটা সেদিন শেষ হয়ে যায় শুধুমাত্র তোমার নামে বাজে মন্তব্য করার জন্য। ওদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। আতিককে মাফ করে দিও ভাবি। আতিক হয়তো আহনার সংস্পর্শে গেছিল, কিন্তু সত্যি বলতে ভালোবাসাটা কিন্তু তুমিই ছিলে। আহনা বহুবার আতিকের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সে কি বলেছিল জানো? অনেক হয়েছে আনহা, তুমি এখন আমার পিছু ছেড়ে দাও। আমি মায়াকে আর কষ্ট দিতে চাচ্ছি না। দয়া করে আর আমার সাথে কথা বলার চেষ্টা করো না। পারলে আমার নজর থেকেও দূরে থাকো। মায়া এক মনে কথাগুলো শুনছিল। একটা হিসেবে খটকা শেষ হলো মায়ার। আতিক ক্যান্সারের কথা জেনে যাওয়ায় আমার প্রতি ভালোবাসা দেখায়নি। আর এত কি ভাবলাম আমি যে ক্যান্সারের কথা জেনে আতিক আমার প্রতি দয়া দেখিয়েছিল। মায়া কপালে এক হাত দিয়ে স্লাইড করছে। বড় বড় শ্বাস নিচ্ছে সে শুধু। আতিক তাহলে সত্যি নিজের ভুল বুঝতে পেরে আমাকেই ভালোবাসছিল। রিফাত বুঝতে পারছে না হঠাৎ করে মায়া তো চিন্তিত হয়ে পড়লো কেন। ভাবি তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ। কেন? অন্য কোনো দিন বলবো। আতিক মায়ের কাছে আসে। মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ভালোবাসা এমন কেন? আমি যখন ভালোবাসা চাইতাম তখন আতিক আমাকে ইগনোর করলো। যখন আতিক আমাকে সত্যি ভালোবাসতে চাইলো আমি তাকে ইগনোর করছি, কিন্তু আর নয়। রিফাত বলল। ওকে ভাই, আমি যাই। তোমার টাইম স্পিড করো। আতিক মায়াকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে তোমার? মায়া শুধু মাথা নাড়িয়ে না বলল আতিককে। কোনো কথা না বলে আতিককে জড়িয়ে ধরলো। মায়ার এমন ভাবে জড়িয়ে ধরায় আতিকের সব মাথার উপর দিয়ে গেল। পার্টি শেষ হতে রাত 12:30 বেজে গেছে। যে যার মতো সবাই বাসায় চলে যাচ্ছে। মায়া আর আতিকও বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। মায়া মনে মনে ভাবছে, জীবনে যে তার সাথে যে গেম খেলেছে, এখন সেও জীবনের সাথে গেম খেলবে। বাইকের পিছনে মায়া আতিককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ওয়েদারটাও খুব একটা ভালো নয়। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কখন যেন আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আতিক দ্রুত বাইক চালাচ্ছে। হেডলাইনের আলোয় রাস্তার মাঝখানে কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখছে আতিক। এত রাতে রাস্তার মাঝখানে এই মানুষজন কারা? মায়া আর আতিকের মনে একই প্রশ্ন। আতিক জোরে গাড়ি টানো। গাড়ি তাদের পাশ কেটে যেতে দিলে সেই লোকজনের মধ্যে থেকে একজন লোক আতিকের মাথায় রড দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে বাইক সহকারে মায়া আর আতিক রাস্তায় পড়ে যায়। আতিক মাথা চেপে করছে। মায়া ছিটকে পড়ে যায় একটু দূরে। মায়ের আত্মা পুরো শুকিয়ে গেছে। কিছুক্ষণ আগের ঘটনা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। দ্রুত মায়া আতিকের কাছে আসে। আতিক, এই আতিক। আতিক চোখ মুখ খিচে রেখেছে। ব্যথায় কুকিয়ে গেছে। মায়ের সামনে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার দিয়ে বলে, ওই কি সমস্যা আপনাদের? কে আপনারা? মারলেন কেন আমাদের? গুন্ডা টাইপের ছেলেগুলো আতিক আর মায়াকে ঘিরে রেখেছে। মায়ের কথায় বিদঘুটে হাসি দিল ছেলেগুলো। তাদের হাসির পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো।
তোমাদের মারার জন্য তো দাঁড়িয়ে আছি আমরা। মেয়েটার সামনে আসলো। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পায় সামনে থাকা মেয়েটিকে। আতিক আর মায়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আনহা তুমি? হ্যাঁ আমি। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে। কি চাও তুমি? আতিক মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ায়। কি শুরু করছো তুমি? লোকজন নিয়ে মাঝ রাস্তায় মারার প্ল্যান? আতিক আতিক, তুমি কি ভাবছো এত সহজে ছেড়ে দিব তোমার? আনহা প্লিজ যেতে দাও আমাদের। আনহা পৈচাসিক মাতৃক ভাবে হাসছে। এত সহজে যেতে দিব তোমাদের? আগে আমার কাজ হোক তারপর যেতে দিব। গুন্ডা টাইপের ছেলেদের মধ্যে থেকে আনহা একজনকে বলল। এই রনি, মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়। আতিক মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। রনি নামক ছেলেটা মায়ের এক হাত ধরে টানতে লাগলো। আতিক রনিকে একটা লাথি মারে। ছিটকে পড়ে গেল সে। রাগে চিৎকার করে ওঠে রনি। বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, এই দাঁড়িয়ে থেকে মুখ দেখছিস কি? ধর ওকে। ছেলেগুলোকে বলা শেষ না হতেই আতিককে মারতে আরম্ভ করে তারা। মায়া ছেলেগুলোকে আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। শেষে রনি মায়াকে আনহার সামনে টেনে নিয়ে আসে। মায়া ছলো ছলো চোখে বলে, প্লিজ ছেড়ে দাও ওকে, ওকে মেরো না আর প্লিজ। রনির কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে মায়া, কিন্তু রনি শক্তিতে পেরে উঠছে না। এইদিকে আতিকের অবস্থা শোচনীয় করে ফেলেছে ছেলেগুলো। মায়া আনহাকে অনুরোধ করছে, প্লিজ আনহা ছেড়ে দাও ওকে। মায়ের অসহায় চেহারা দেখে আনহা খুশি যেন ধরে রাখতে পারছে না। সবাইকে থামতে বলল আনহা। আতিকের শরীর রক্তাক্ত হয়ে গেছে। আনহা মায়ের হাত ধরে আতিকের কাছে নিয়ে যায় আর বলতে থাকে, এই মেয়েটার জন্য আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলি তাই না? সবার সামনে অপমান করেছিলি তাই না? আনহার আগে কাঁপতে থাকে। সজরে মায়াকে থাপ্পড় মারে। দুই গালে দুইবার থাপ্পড় দিতে থাকে। মায়ার অসুস্থ শরীরের কারণে আনহাকে বাধা দিতে পারছে না। আতিক চিৎকার করে বলে, আনহা মায়াকে ছেড়ে দাও বলছি, কেন এমন করছো? আমার রাগ তুই মায়ের উপর কেন তুলছো? ছেড়ে দাও ওকে। ছেড়ে দিব? এই মেয়েটার ভিতর কি পেয়েছিলে তুমি যে আনহাকে ছেড়ে দিয়েছিলে? আনহার মন ভরে গেলে আনহা নিজেই ছেড়ে দিত তোমার, কিন্তু আগে নিজেই ছেড়ে দিয়ে মস্ত বড় ভুল করেছো তুমি। এখন তো এই ভুলের মাসুল গুনতেই হবে তোমার। আনহা রনির উদ্দেশ্যে বলে, ছুরিটা বের করো। মায়ের হার্ট এবার দ্রুত বেগে ধুকধুক করছে। মায়া চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলছে, মৃত্যুর জন্য ভয় কেন করছি আমি? আতিকের কিছু হতে দিব না আমি। রনি ধারালো চকচক করা ছুরি বের করলো। আনহাকে হাত বাড়িয়ে ছুরি দিতে গেলে মায়া সেটা কেড়ে নেয়। আর আনহা কিছু বুঝে ওঠার আগেই গলায় ধরে তার। আনহা হতভম্ব হয়ে বলল, কি করছো কি? ভালোই ভালোই বলছি আমাদের ছেড়ে দাও, না হলে এক টানে গলার রক কেটে দিব। ভয়ার্ত কণ্ঠে আনহা বলল, এই না, আমি ছেড়ে দিব তোমাদের। ওই ছেলেদের চলে যেতে বলল তাড়াতাড়ি। আনহা রনির দিকে তাকিয়ে বলল, তোমরা চলে যাও এখান থেকে জলদি। ছেলেগুলো চলে যায় সেখান থেকে। আনহাকে দূরে ধাক্কা মেরে ফেলে দেয় মায়া আর আতিকের কাছে দৌড়ে চলে যায়। আতিক ওঠো তাড়াতাড়ি। আতিক মাথায় হাত দিয়ে উঠে পড়ে। বাইকটা কোনো মতে তুলে আতিক বাইকে উঠে পড়ে আর মায়াকে বাইকের পিছনে। আনহা চিৎকার করে রনিকে ডাকে। দূর থেকে দেখা যাচ্ছে ছেলেগুলো দৌড়ে আসছে আবার। আতিক তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো। আতিক কোনো মতে গাড়ি স্টার্ট করে চলতে লাগে। একটু দূরে যেতে না যেতেই গুলির শব্দ শোনা যায়। আতিক পিছনে তাকিয়ে দেখে মায়া বাইক থেকে পড়ে গেছে আর কিছু দূরে আনহা গান হাতে দাঁড়িয়ে আছে। বাইক ফেলে দিয়ে আতিক দ্রুত মায়ের কাছে যায়। মায়া মুখ থুবড়ে পড়ে আছে। পিঠে গুলি লেগেছে, গল গল করে রক্ত পড়ছে পিঠ থেকে। আতিক মায়ের মাথাটা নিজের হাঁটুতে নিয়ে মায়ের গালে হাত দিয়ে বলে, মায়া, এই মায়া কথা বলো, তোমার কিছু হবে না। আনহা কেন করলি এটা? আতিক কাঁদছে। মায়া তাকাও, এই মায়া। আতিক দ্রুত ফোন বের করে সাফিককে কল দেয়। এদিকে আনহা মায়াকে গুলি করার বাকি ছেলেগুলো ভয় পেয়ে চলে যায় সেখান থেকে। আনহা নিজেও পালিয়ে যায় সেখান থেকে। মায়া বড় একটা নিঃশ্বাস নেয়। আতিকের দিকে ঘোলাটে চোখে তাকিয়ে আছে মায়া। তার চোখের কোণ দিয়ে পানি পড়ছে। তোমার কিছু হবে না, এখনই সাফিক গাড়ি নিয়ে আসছে। মায়া আতিকের হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলে, এত উতলা হতে হবে না, আমার সময় শেষ। আতিক, না, তোমার কিছু হবে না, আমি কিছু হতে দিব না তোমার। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? এমনিতেও আমার সময় শেষ ছিল আতিক, সেটা তুমি জানো। ভালোবাসা এমনই হয়, ভালোবাসার মানুষটাকে রাখতে দেয় না আতিক। মায়া আবারও চোখ বন্ধ করে নেয়। দেখেই বোঝা যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে তার। চোখ বন্ধ করে মায়া বলল, শেষ একটা কথা বলি আতিক, আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার।
মায়া আবার চোখটা মিলল। মৃত্যুর যন্ত্রণা সবকিছুর যন্ত্রণাকে হার মানিয়ে দিচ্ছে আতিককে। আমার আর তোমার সাথে সুখের সংসার করা হলো না আতিক। অবহেলার সংসারে জীবনটা শেষ হয়ে গেল। মায়া শেষ কথা উচ্চারণ করতে পারল না, তার আগেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ মায়া ছটফট করতে করতে একাই শান্ত হয়ে গেল। তার নিথর দেহটা রাস্তায় পড়ে রইল। সাথে সাথে আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো। আতিক চিৎকার করে ডাকছে মায়াকে। তার কান্নার আর্তনাদে প্রকৃতি ভারী হয়ে উঠেছে। আমি কি করে থাকবো? তারপর কি হলো? মায়া মারা গেল? পার্কের বেঞ্চিতে দুইজন পুরুষ বসে আছে। একজনের মুখে বয়সের ছাপ দেখা দিয়েছে, অন্যজনের কেবলই তরুণী পা দিয়েছে। ঘন্টা খানেক আগে বয়স্ক লোকটা সেই বেঞ্চিতে বসেছিল, আর এই তরুণ রেগে মেগে এসে সেই বেঞ্চিতেই বসে পড়ে। দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। বারবার ফোন বাজছে তার, তাও উঠাচ্ছে না। বয়স্ক লোকটা ছেলেটার দিকে তাকালো। ফোন বাজছে, ধরো। সেই তরুণ যুবকটি কোনো পাত্তা দিল না। তারপর অতিষ্ঠ হয়ে ফোনটা রিসিভ করলো। তারপর বলতে লাগলো, আমি বলেছি যে তুমি আর আমায় ফোন দিবে না। কেন ফোন দিচ্ছ আবার? আমার ভালো লাগছে না এসব। ও, মুক্তি চাও তো? তো যাও, মুক্তি দিয়ে দিলাম। আমি নিয়ামুল, তোকে কখনো আর ফোন দেব না, যা। অপর পাশের কথা শোনা গেল না আর। ছেলেটা ফোন কেটে দিয়ে বিড়বিড় করছে। জীবন শেষ করে দিল আমার। আবারও ছেলেটার ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ঝাঁঝালো কণ্ঠে বলল, মায়া, আমি কিন্তু বারণ করছি তোকে ফোন দিতে, আর ফোন দিবি না। বলেই ফোনটা কেটে সাইলেন্ট করে রাখে। মায়া নামটা শুনি বয়স্ক লোকটা চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকালো। তারপর হাসি মুখে বলল, বউ নাকি গার্লফ্রেন্ড? লাভ প্রবলেম, রাইট? নিয়ামুল ছেলেটা বয়স্ক লোকটার দিকে তাকিয়ে বলল, কেউ না, ওর মতো অনেক মেয়ে আছে, সব সময় শুধু ঝগড়া ছাড়া কাজ নাই, যত সব। আচ্ছা, মুড তো এখন খারাপ তোমার, তাই না? ওর মতো মেয়ে লাইফে থাকলে সব সময় মুড খারাপ থাকবে বস। আচ্ছা ছাড়ো, তোমাকে একটা গল্প শোনাই, যেটা শুনলে তোমার মুড ভালো হয়ে যেতে পারে। এতক্ষণ সেই গল্প শোনাচ্ছিল নিয়ামুলকে বয়স্ক লোকটা। কি গল্প শোনালেন এটা? মুড তো ভালো হওয়ার বদলে আরো খারাপ হয়ে গেল। আচ্ছা, মায়া তাহলে মারা গেল নাকি? হ্যাঁ, মায়া মারা গেছে। অবহেলার সংসার থেকে মুক্তি নিয়েছিল সে। ডাক্তার তাকে 3 মাসের টাইম দিয়েছিল। এই 3 মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পেত, তাহলে মায়ার লাইফ রিস্ক থাকতো না। কিন্তু তার শরীর আরও অবনতির দিকে চলে যায়, যা মায়া সেই দিনই জানতে পেরেছিল। তাই বেঁচে থাকার খুব একটা আকাঙ্ক্ষা তার মাঝে ছিল না মৃত্যুর আগ মুহূর্তে। আতিকের কি হলো? আতিক হয়তো নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ফিরেছিল, কিন্তু মায়ার হৃদয়ে আতিকের জন্য সব অনুভূতি মৃত্যুপ্রায় ছিল। তাই আতিকের ভালোবাসাটাও তার কাছে একসময় মূল্যহীন হয়ে পড়েছিল। আর আতিকের জন্যই কিন্তু মায়ার মৃত্যু হয়। আনহা যদি তার জীবনে না আসতো, তাহলে আজ মায়াকে তার হাতে মরতে হতো না। আতিকের ভালোবাসাটা মায়ার জন্য যখন বাড়ল, তখন মায়া তাকে ফাঁকি দিয়ে চলে গেল। আতিক তার শাস্তি সারা জীবন ভোগ করছে। মায়ের একাকিত্ব তাকে এখন তিলে তিলে শেষ করছে। সে আর একবার মায়াকে ফিরে পেতে যাচ্ছে। মায়ার যখন আতিককে প্রয়োজন ছিল, তখন সে তার পাশে ছিল না। আর আতিকের যখন মায়াকে প্রয়োজন পড়ল, তখন সে নিজে হারিয়ে গেল। মানুষজন এইরকমই, ঠিক সময় সঠিক মানুষটাকে চিনতে পারে না। যেমন তুমিও। আমি কিভাবে? সেটা তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, উত্তর পেয়ে যাবে। ব্যাস, এইটুকু তোমায় বলবো। আশেপাশে ভালোবাসার কমতি হয়তো তোমার নেই, কিন্তু একজন মানুষ তোমার লাইফে অবশ্যই আছে, যার খুব করে প্রয়োজন তোমার। আর এটা তুমি নিজেও জানো। সেই মানুষটাকে অবহেলা করো না, যে মানুষটা তোমার কাছে ভালোবাসা ছাড়া কিছুই চায় না, যার ঠোঁটের হাসির কারণ তোমাকে করেছে, অথচ তুমি তার চোখের পানির কারণ হচ্ছ। নিঃস্বার্থভাবে যে তোমাকে ভালোবাসে, তার সাথে বেইমানি করো না, নইলে আতিকের মতো তোমাকেও পস্তাতে হতে পারে। কারণ আমরা মানুষ, সেই মানুষটাকে অবহেলা করি যে আমাদের সত্যি ভালোবাসে। তোমাকে কয়েকটা প্রশ্ন করি, এমন কি কোনো মানুষ আছে তোমার জীবনে, যে মানুষটার কাছে হাজার ভুল করার পরও মাপ পেয়েছো? নিয়ামুল একটু ভেবে বলল, হ্যাঁ আছে। মানুষটার মন টুকরো টুকরো করে ভেঙে ফেলার পরও কি সে তোমায় ভালোবেসেছে? হ্যাঁ। সময় চেয়ে ঝগড়া সেই মানুষটাই করে, যার কাছে তুমি ছাড়া কেউ নেই। যারা টাইম পাস করে তারা সন্দেহ করে না, আবার সময় চেয়ে অযথা কোনো ঝগড়াও করবে না। একটা কাজ করো, আতিকের মতো দেরি হওয়ার আগে তুমি নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে নাও।
নইলে একবার যদি তার মন থেকে উঠে যাও তো কোনোদিন তাকে আর পাবে না। আর এতটাও কাউকে অবহেলা করো না যে মানুষটা তোমাকে ছাড়াই বেঁচে থাকতে শিখে চায়। সত্যি ভালোবাসলে কখনো নিজের জীবনের তৃতীয় জনকে প্রশ্রয় দিও না, তাহলে নিজের পায়ে নিজের কোড়াল মারা হয়ে যাবে। নিয়ামুল মনোযোগ দিয়ে লোকটার কথা শুনছে। তোমার মায়া রাগ করেছে, যাও গিয়ে তাকে মানিয়ে নাও আর তার সাথে দেখা করো। সাথে তার প্রিয় ফুল নিয়ে যেতে পারো। তার প্রিয় ফুল জানা আছে কি তোমার? নিয়ামুল মাথা নিচু করে বলল। না, জানি না। বয়স্ক লোকটা মুচকি একটা হাসি দিয়ে বলল, তাহলে সুগন্ধিযুক্ত কোনো ফুল দিও। মেয়েরা সুগন্ধিযুক্ত ফুল বেশি পছন্দ করে, যেমন বকুল ফুল, রজনীগন্ধা, বেলি। বয়স্ক লোকটার কথার মাঝে একটা ছোট্ট মেয়ে আসলো তাদের কাছে। বয়স 7 বছর হবে হয়তো। এসেই বলল, বলো আব্বু, তুমি আবার এসেছো এখানে? আম্মু তোমায় খুঁজছে। আর আব্বুও কতবার বলেছি এখানে বসে থাকবে না, চলো উঠো তাড়াতাড়ি। লোকটা মুচকি হেসে বলল, এখনই যাচ্ছি, দাঁড়া, আজকে শেষবার তার সাথে দেখা করে আসি, তুই এখানেই থাক। লোকটা উঠে চলে গেল। নিয়ামুল মেয়েটাকে জিজ্ঞেস করলো। তোমার নাম কি বাবুনি? মুচকি হেসে উত্তর দিল বাচ্চা মেয়েটা। আমার নাম মায়া, তোমার? অবাক হয়ে জিজ্ঞেস করলো। মায়া তোমার নাম? তোমার বাবার নাম কি? আর ওই লোকটার নাম কি? আমার আব্বুর নাম সাফিক, আর ওনার নাম আতিক, আমার বড় আব্বু। নিয়ামুল হতবাক হয়ে আতিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। উনি এতক্ষণ নিজের জীবন কাহিনী শোনাচ্ছিলেন, তাহলে দেখা করতে গেলেন কার সাথে? আমার বড় আম্মুর কবরে গেল, যার নাম আমাকে দেওয়া হয়েছে। পার্কের পিছনে কবরস্থান। দিনের মধ্যে 70 বার আসে, মাঝে মাঝে খুব কান্নাকাটিও করে, আর এই পার্কের বেঞ্চিতে বসে থাকে। কোনো লোক পেলেই তার জীবন কাহিনী শোনাতে বসে যায়। আপনাকেও বলেছে তাই না আঙ্কেল? নিয়ামুল মুচকে একটা হাসি দিল। প্যাকেট থেকে চকলেট বের করে দিল মায়ার হাতে। ফাঁকা রাস্তায় নিয়ামুল হাঁটছে, হাতে বেলি ফুল। গন্তব্য তার মায়ার সাথে দেখা করা। সে এখন চায় না তার মায়াকে অবহেলার সংসার দিতে। তার কি সময় শেষ হয়ে যাওয়ার পর মায়াকে বুঝতে পারছে কিনা সেটাই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। মায়া ফোনও উঠাচ্ছে না। সে নিজেও খুব কম অবহেলা তো করেনি মানুষটাকে। আতিক মায়ের কবরের সামনে বসে আছে, চোখের পানি গাল গড়িয়ে পড়ছে। আমি আমার শান্তি পেয়েছি মায়া তোমাকে হারিয়ে। তুমি যখন ছিলে তখন আমি তোমায় কাঁদিয়েছি। এখন তোমার স্মৃতি আমায় ছাড়ছে না। আমায় মাফ করে দিও প্লিজ। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার। অবহেলা এমন একটা শব্দ যা একজন মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।